একটা হলো পাম্প, ইনজেক্টর, কলাম, ডিটেক্টর, কম্পিউটার। তাহলে এই পাঁচটা হলো তার মেজর কম্পোনেন্ট আছে। ঠিক আছে, এখন এই পাঁচটার কাজটা কি আমরা একটু ইয়ে থেকে দেখে আসি। স্ক্রিনে যাই, হোয়াইট বোর্ডে। সে তোমার এই পাঁচটার মধ্যে প্রথমে কে আছে, এরকম পাঁচটা ভাগে ভাগ করি। পাঁচটা ভাগে ভাগ যদি করি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা তো হলো গিয়ে কম্পিউটার। আর উপরে আছে তোমার মোবাইল ফেস। তাহলে প্রথমে কে থাকবে? পাম্প। পাম্পের কাজ কি? এখান থেকে বাফার টেনে নিয়ে আসা। তাহলে বাফারকে এখান থেকে অবশ্যই একটা পাম্পের মাধ্যমে টেনে আনতে হবে। পাম্প। তারপরে কি আছে? ইনজেক্টর। ইনজেক্টর কি? অটো হতে পারে, ম্যানুয়াল হতে পারে। এই পাম্পের এই পাইপটা এখান দিয়ে যাবে, তোমার এখানে একটা ছিদ্র করা আছে, তুমি সিরিঞ্জের মাধ্যমে স্যাম্পলটা এখানে পুট করে দিতে পারো। আর যদি অটোমেটেড হয়, ভিতরেই তোমার চেম্বার আছে, সেখানে স্যাম্পল রেখে দিবা, নিয়ে নেবে। তারপরে কি আছে? কলাম। যে কলামের কথা আমরা বললাম, এই কলামটা বেসিক্যালি খুব শক্তপোক্ত, দেখতে ঠিক একটা কলমের মতো মোটা, লম্বা হতে কলমের সমান হতে পারে, তার চেয়ে বড় হতে পারে, খুব টাইট ফিট এবং স্টেনলেস স্টিল দ্বারা তৈরি। এই পাইপটা এটার ভিতর দিয়ে যাবে এবং এর ভিতরে হাইলি প্যাকড ম্যাটেরিয়াল রয়ে গেছে, তুমি যে ধরনের সেপারেশন করতে চাও। দেন তোমার স্যাম্পলটা যখন এটার ভিতর দিয়ে বেরিয়ে আসবে এখানে, আর এখানে আছে কি? ডিটেক্টর। কি আছে? ডিটেক্টর। ডিটেক্টর কোন ধরনের হতে পারে? ইউভি হতে পারে, আইআর হতে পারে, মাস হতে পারে, অনেক রকম হতে পারে, অথবা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স স্পেকট্রোফটোমিটার সেটা হতে পারে। ঠিক আছে, অথবা লাইট স্ক্যাটারিং স্পেকট্রোফটোমিটার সেটাও হতে পারে। যে কোনো একটা হতে পারে। আমরা তো এর মধ্যে ইউভি পড়েছি, আইআর পড়েছি, মাস পড়েছি। ফাইন। দেন এই ডিটেক্টরের ভিতর দিয়ে যখন যাবে, তখন ডিটেক্টর ডিটেক্ট করে দেন সে একটা পিক তোমাকে দিবে। আলটিমেটলি পিকটাই হলো তোমার বোঝার ব্যাপার, যে এই পিক থেকে তুমি একটা মলিকুলকে কিভাবে আইডেন্টিফিকেশন করতে হয়, কিভাবে বুঝতে হয় যে একটা মলিকুল পিওর আছে কিনা, বা একটা প্রোডাক্ট ইমপিউরিটি আছে কিনা, সেটা তুমি কি করে বুঝবে, সেটা হলো এই পিক তোমাকে বলে দেবে সবকিছু। তাহলে দিস অ্যাট এ গ্লেন্স এই স্পেসি এইভাবে ফাংশন করে। স্যার, হ্যাঁ বলো। এইখানে স্যার মেইন কাজটা করতেছে ওই কলামটা। মেন কাজ কলাম, সব সময়ই কলাম। আমরা দেখো আগে যত তুমি হাতেও করতে পারো এটা। আমরা যেমন এখন প্রেসারের মাধ্যমে তো ধরো ধরো বলি, তোমার পানির উপর একটা ফুটবল আছে, তুমি সেই ফুটবলটাকে কি ইজিলি পানিতে ডুবাতে পারবা? তাকে একটা প্রেসার দিতে হবে না? হতে জি পারে, স্যার। হতে পারে বাতাসের প্রেসার, হতে পারে পানির প্রেসার, হতে পারে হাতের প্রেসার। অ্যাকচুয়ালি এই কলামটা এতটাই প্যাক থাকে যে এর ভিতর দিয়ে নর্মালি ওই মলিকুল ঢুকতে পারে না। যখন উপর থেকে প্রেসার ক্রিয়েট করে তখনই সাবস্টেন্স ঢুকে। আর যদি একটা মিক্সচার থাকে অনেক রকম, এক একটা মিক্সচারে মিক্সচার যদি থাকে, তাহলে এখানে এক একটা মলিকুল এক এক রকম, এক একজনের মলিকুলার ওয়েট এক এক রকম, এক একজনের ইন্টারাকশন এক এক রকম, আয়নিক চার্জ এক এক রকম। সো এই প্রেসারে সবচাইতে ইজি মলিকুল সবার আগে বেরিয়ে যাবে। আর সবচেয়ে কমপ্লেক্স মানে কি? হতে পারে অ্যাডজর্পশন, হতে পারে আয়নের সঙ্গে বন্ডিং, হতে পারে কলামের সঙ্গে বন্ডিং স্ট্রং, সেগুলো পরে বেরোবে। সো অ্যাজ এ হোল যদি বলি, অন্যান্য ক্রোমাটোগ্রাফির মতোই এটা, কিন্তু এটাতে আধুনিকায়ন কি? যেখানে আধুনিকায়ন হলো পাম্পকে ব্যবহার করা যায়, আবার আমরা বলবো মোবাইল ফেসকেও আবার একটু পরিবর্তন করে ব্যবহার করা যায়, আবার খুব কম্প্যাক্ট, এবং এখানে কলাম আছে, এদের কলাম আছে অনেক, হাজার হাজার কলাম আছে, এক একটা মলিকুলের জন্য আলাদা আলাদা কলাম আছে। তবে তোমার চাহিদা মতো কলাম দিয়েও তুমি সেখানে করতে পারো। এই জন্য অন্যান্য সব ক্রোমাটোগ্রাফিকে মাথায় রেখে একটা কম্প্যাক্ট মোডের ক্রোমাটোগ্রাফি, সেটা হলো এইচপিএলসি, হাই প্রেসার লিকুইড ক্রোমাটোগ্রাফি অথবা হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি। আসলে ক্রোমাটোগ্রাফি তার পারফরমেন্সটা ফাস্ট, স্ট্রং এবং খুবই অ্যাকিউরেট, যার কারণে আমি এটাকেই বেশি ব্যবহার করে। ওকে, আমরা এখন ধীরে ধীরে একটু বুঝে আসবো আমাদের পাম্প।
আচ্ছা, প্রথমে এই বাফারের কথাটা বলে নাই, আচ্ছা একটু বলে নেই। বাফার আবার তুমি দুই রকম ব্যবহার করতে পারো। একটা হলো গ্রেডিয়েন্ট বাফার, আর একটা হলো আইসোক্রেটিক বাফার। এখন সেইটা সলভেন্ট যেটা মোবাইল ফেজ। ওকে, আমরা একটু ইয়েতে যাই। এখন গ্রেডিয়েন্ট বলতে কি বোঝাও আর আইসোক্রেটিক বলতে কি বোঝাও সেটা একটু বুঝে নাও। তোমার গ্রেডিয়েন্ট তুমি এখানে আইদার দুটো বোতল ব্যবহার করতে পারবে অথবা চারটা বোতল ব্যবহার করতে পারবে, তিনটা ব্যবহার করতে পারবে না এই স্পেলসিতে। ঠিক আছে, মানে আমরা যেটা দেখাচ্ছি আইদার দুটো না হলে তোমার হলো চারটা। এখন যদি দুইটাকে আমরা, স্যার এটা কেন স্যার? এটা সীমাবদ্ধতা বলতে পারো, এটা সীমাবদ্ধতা বলতে পারো। আরেকটা ব্যাপার আছে, আমরা যে পাম্প ব্যবহার করি, পাম্প আমরা যখন দেখবো সে পাম্প, একটা পাম্প যদি হয় তাহলে সে একটা পাম্প এখান থেকেও টেনে নিতে পারে, আনতে পারে, ফাইন। কিন্তু যখন আমরা গ্রেডিয়েন্ট পাম্প, সরি আইসোক্রেটিক পাম্প ব্যবহার করবো তখন সে দুই দিক থেকে ব্যবহার করে। তখন দেখা যায় যে এই দুইটাকে থেকে একটা নেয় পানি, আবার এই দুটার থেকে একটা নেয় পানি, দিয়ে পরে মিক্স করে দেয়। হতে পারে সীমাবদ্ধতা, হতে পারে অথবা এটা কোনো আনসার নাই। তবে আমাদের জি স্যার, বুঝতে পারছি। ফিচার আছে, সেই ফিচারটা হলো আইদার দুটো না হলে চারটা। ফাইন। আমরা যদি দুটা কখন ব্যবহার করে দাও, আমরা যদি বলতেছি আইসোক্রেটিক আর গ্রেডিয়েন্টের কথা, না গ্রেডিয়েন্টের কথা এখন আসুন। গ্রেডিয়েন্ট, দুইটা বোতল রাখা আছে, এখানে মনে করো 10% ইথানল আছে আর এখানে 20% মনে করো মিথানল আছে। ওকে, এটা অলওয়েজ ফিক্সড, এখানে আর কোনো কিছু অ্যাড হবে না, চেঞ্জ হবে না। এখন তুমি কি করতে পারো, তুমি জাস্ট এখান থেকে কি করতে পারো, ধরো টেনে নিতে পারো, এখান থেকে টেনে নিতে পারো। কি টেনে নিতে পারো, যে এটা 1 ml আর এটা নিলাম 0.5 ml। তাহলে এখানে কনসেন্ট্রেশন অলওয়েজ 1 ml নিলেও 10%, 0.5 ml নিলেও এখানে 10%। সো এটা অলওয়েজ ফিক্সড। এইটা হলো গ্রেডিয়েন্ট, এটা হলো গ্রেডিয়েন্ট। আবার যদি আমরা আইসোক্রেটিকে যাই, আইসোক্রেটিকে দেখা গেল তোমার এক একটা বোতলে এক এক কনসেন্ট্রেশন দেওয়া আছে, ধরো 1%, 2%, 3%, 4%। এখানে কি করে, পাম্প এখান থেকে ধরো 1 ml, এখান থেকে 0.2 ml, এখান থেকে 3 ml, এখান থেকে 4 ml ধরো, নিয়ে সে একটা জায়গায় মিক্স করে। যখন মিক্স করলো, এটা হয়ে গেল মনে করো 10 ml। তখন কি হয়, এই যখন 10 ml ভিন্ন ভিন্ন অ্যাড করা হবে, তখন দেখা গেল যে এই এর কনসেন্ট্রেশন এখানে পরিবর্তন হয়ে গেছে, এটার কনসেন্ট্রেশন এখানে পরিবর্তন হয়ে গেছে, এটারটা পরিবর্তন হয়ে গেছে, এটারটা পরিবর্তন হয়ে গেছে। ফলে এটা হলো আইসোক্রেটিক। যে তুমি আইসোক্রেটিকে এই তোমার অরিজিনাল যে সলভেন্ট ব্যবহার করবে সেটাকে, কনসেন্ট্রেশনকে তুমি পরিবর্তন করতে পারবে। যদি 10 ml নাও কনসেন্ট্রেশন একরকম হবে, যদি আবার 5 ml নাও ভিন্ন ভিন্ন করে কনসেন্ট্রেশন একরকম হবে। ফলে তোমার হাতে এই পরিবর্তন করার ক্ষমতাটা থাকবে যদি তুমি আইসোক্রেটিক সলভেন্ট ব্যবহার করো। এটা হলো এই তোমার মানে যে উৎকর্ষতা। আগে আমরা একটা নির্দিষ্ট কনসেন্ট্রেশন ব্যবহার করতাম, এখন দেখা যায় যে কি এই স্পেসিফিক আপডেট হয়েছে। ফলে কনসেন্ট্রেশনকে প্রথম মিনিটে একরকম, দ্বিতীয় মিনিটে আরেক রকম, তৃতীয় মিনিটে আরেক রকম তোমার সফটওয়্যারের মাধ্যমে অপারেট করে তুমি করে দিতে পারো। তাহলে এই দুইটা কথা তোমাকে মাথায় রাখতে হবে যে আমাদের যে মোবাইল ফেজ আছে সেটা দুই রকম হতে পারে, একটা হলো আইসোক্রেটিক আর একটা হলো গ্রেডিয়েন্ট। আর হোয়াট ইজ আইসোক্রেটিক আর হোয়াট ইজ গ্রেডিয়েন্ট সেটা তোমাদেরকে বলে দিলাম। এখন চলে আসো, এখন আসো পাম্পের কথা। পাম্পও হবে দুই রকম, এটা আমরা পরে দেখবো, এখানে লেখা নাই, পরে আবার সেটা বলা আছে, আইসোক্রেটিক পাম্প, গ্রেডিয়েন্ট পাম্প। তবে ওইটার দিকে যাওয়ার আগে আমরা একটু পাম্পের কিছু নরমাল ফিচার দেখবো, এগুলো করে নাও। এই স্পেসিতে যে পাম্পে থাকুক না কেন, সে 1 থেকে 2 ml পার মিনিট এর বাইরে যেতে পারবে না, নাহলে বার্স্ট করবে, কলাম ফেটে যাবে। তাহলে এটা মাথায় রাখতে হবে, ফ্লো রেট অলওয়েজ 1 থেকে 2 ml এর মধ্যেই হতে হবে। আর যে প্রেসারটা তুমি কলামের উপরে দিবে সেটা 6000 থেকে 9000 psi অথবা 400 থেকে 600 বার এর মধ্যে হতে হবে, এর বাইরে না। এর
বাইরে বা নিচে না, এর মধ্যেই হতে হবে। আদারওয়াইজ এর নিচে হলে কাজ করবে না, আর এর উপরে হলে কলাম বার্স্ট করবে। আর এক একটা কলাম খুব দামি, ফলে এই দুইটা প্যারামিটার মাথায় রাখতে হবে অলওয়েজ। ঠিক আছে, আমরা এখন একটু পরের পাতায় যাব, যেখানে পাম্পটাকে আমরা একটু ভাগ করেছি। এখানে বলা আছে না, অতএব ওই পাম্পের ওখানে ওটুকু পরে দেন, এখানে আবার আসবে আইসোক্রেটিক পাম্প এবং গ্রেডিয়েন্ট পাম্প। সেটা তো বলা আছে, যেমন বাইনারি গ্রেডিয়েন্ট, একটার মধ্যে আবার বাইনারি গ্রেডিয়েন্ট মানে দুই সলভেন্ট হলে সেটাকেও একরকম পাম্প, আবার কোয়াটারনারি গ্রেডিয়েন্ট মানে যদি সলভেন্ট চারটা হয় তাহলে পাম্প একরকম। তাহলে দুইটা পাম্পের আবার ফাংশনাল ক্যাটাগরিটা ভিন্ন। ঠিক আছে, পাম্প ওখানে ওইটুকু করার আগে পরে দেন এটুকু কাট করবা। আবার এখানেও আমরা একটু বলে দিয়েছি হোয়াট ইজ আইসোক্রেটিক এবং হোয়াট ইজ গ্রেডিয়েন্ট। ঠিক আছে, তাহলে প্রথম বাফার নিয়ে কথা বলার সময় এখান থেকে এবং ওখান থেকে মিলিয়ে তোমাকে লিখতে হবে, আর পাম্প নিয়ে কথা বলার সময় তাই করতে হবে। সবগুলো জায়গাতেই তোমাকে আরেক জায়গায় যেতে হবে। এবার আসি ইনজেক্টরের কথা। ইনজেক্টরটা ঠিক আমার পরের ধাপে আছে, পরের যে চেম্বার, এই চেম্বারে তোমার ইনজেক্টরের পোর্শনটা আছে। এখন ইনজেক্টরের কাজটা কি? ইনজেক্টরের মধ্যে তোমার একটা ছিদ্র আছে, যেখান দিয়ে তুমি ম্যানুয়ালি স্যাম্পলটা ঢুকাতে পারো। অটোমেটেড ভিতরে চেম্বার আছে, সেখানে একটা সলিউশনের ভায়াল রেখে দিলে ওখান থেকে তোমার অটোমেটেড নিতে পারে। কতটুকু নিবে? 5 to 20 মাইক্রোলিটার, এর বেশি না। এই রেঞ্জের মধ্যেই তোমাকে নিতে হবে। কত? 5 to 20 মাইক্রোলিটার। এবার কলামে চলে যাও। কলামটা আসলে কি আমাদের? কলামটা হলো আমাদের বেসিক্যালি স্টেশনারি ফেজ, যেটা আমরা বলেছি এটা হাইলি প্যাক থাকবে। হ্যাঁ, এবং এটার ভিতরে প্রেসার সহ্য করার মতো যথেষ্ট স্ট্রংলি বানানো হয়, স্টেনলেস স্টিল দিয়ে তৈরি হয়, এবং যে প্রেসারের কথা আমরা বলেছি 400 থেকে 600 বার, সেটা আসবে, এবং ফ্লোরেট 1 থেকে 2 এর ভিতর দিয়ে যাবে। কলাম নিয়ে পড়তে গেলে তোমাকে কলামের আরেকটা জায়গায় যেতে হবে, সেটা হলো এখানে আবার ওই ইনজেক্টরের কথা বলতে গেলে এই দুই জায়গাতে আবার আসবে, ম্যানুয়াল ইনজেক্টর এবং অটো স্যাম্পলিং ইনজেক্টর। ওকে, দেখো এই হলো টিপিক্যালি কলামের চেহারা। এই যে একটা কলমের সমান বা দুইটা কলমের সমান এবং খুব স্টেনলেস স্টিল দিয়ে তৈরি। এখানে মানে তোমার জং করার এখানে সম্ভাবনা নেই, খুবই পিওর ফর্মে থাকে। এটাকে রেখে দিবা, ফার্দার ইউজ করবা। তো এইটার কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন টাইপস অফ কলাম ইন এসপিএলসি। যদি তুমি অ্যানালাইটিক্যাল কাজ করো, অ্যানালাইটিক্যাল যেমন আছে সেটা জানতে যাচ্ছ, দিস ইজ অ্যানালাইটিক্যাল, সেরকম ক্ষেত্রে ডায়ামিটার হতে হবে এক একটা কলামের 1 থেকে 4.6 মিলিমিটার, আর লেন্থ হতে পারে 15 থেকে 250 মিলিমিটার। তোমার যদি অ্যানালাইটিক্যাল হয়। আবার যদি প্রিপারেটিভ হয়, যেমন ধরো তোমার কাছে তুমি একটা পাতা এক্সট্রাক্ট করেছো, সেই পাতার থেকে তুমি জিনিস আলাদা করবা, সেটাকে তুমি কালেকশন করবা, প্রিপারেটিভ, তাহলে সেক্ষেত্রে কলামের লেন্থ মানে তোমার ইন্টারনাল ডায়ামিটার হতে হবে, আইডি মানে ইন্টারনাল ডায়ামিটার, তোমার মোর দ্যান 4.6 হতে হবে, আবার লেন্থ হতে হবে 50 থেকে 250 মিলিমিটার। সো কলাম তুমি দেখবা যে তোমার কলামের লাইব্রেরি থাকে এই স্পেসের জন্য 3000 4000 কলাম আছে। তুমি যদি বড় বড় ফার্মাসিউটিক্যালে যাও, দেখবে স্কয়ার বেক্সেন্টু একটা কলামের লাইব্রেরি, আলমিরা ভরা কলাম। সো তুমি তোমার চাহিদা মতো কলাম বেছে নেবে। যদি তুমি ক্যাপিলারি ফাংশন করতে চাও, তাহলে মানে ইন্টারনাল ডায়ামিটার হতে হবে 0.1 থেকে 1 মিলিমিটার। লেন্থ এদিক ওদিক ভ্যারিয়াস লেন্থ হতে পারে। তুমি যদি আবার ন্যানো পার্টিকেল নিয়ে কাজ করতে চাও, তাহলে ইন্টারনাল ডায়ামিটার হতে হবে লেস দেন 1 মিলিমিটার, এবং অথবা সামটাইমস লেস দেন 100 মাইক্রোমিটার। তো তুমি কি ধরনের মানে মলিকুল নিয়ে কাজ করতে চাচ্ছ তার উপরে বেস করে কলামগুলো হতে পারে। তো কলাম সম্বন্ধে যখন কথা বলবো, তখন তুমি টাইপস অফ কলামের মধ্যে চলে আসতে হবে। ম্যাটেরিয়ালস আগেই বলেছি, এটা স্টেনলেস স্টিল হতে পারে, ইভেন ইদানিং গ্লাস মলিকুলও দেখা যায়, আবার পিক পলিমার দ্বারাও করা যায়। তুমি যদি বায়োকম্পিটিবল ইয়া হয়, পলিমার থাকে, তাহলে সেগুলো দিয়েও এই কলামটা বানাতে পারো। তবে পপুলারলি তুমি দেখবে সবই তৈরি হচ্ছে
স্টেনলেস স্টিল দ্বারা। কলাম নিয়ে আরো অনেক কথা আছে। কলামস আর প্যাকড উইথ স্মল ডায়ামিটার পোরাস পার্টিকল। তুমি যত রকম ক্রোমাটোগ্রাফি করো না কেন, যেটা দিয়েই তুমি স্টেশনারি পেজ বানাও না কেন, সবকিছুই কিন্তু পোরাস, এটা তোমার মাথায় রাখতে হবে। আয়ন এক্সচেঞ্জ হতে পারে, অ্যাডসরপশন হতে পারে, ক্যাটায়নিক হতে পারে, অ্যানায়নিক হতে পারে, সব পার্টিকেলই পোরাস, এটা মাথায় রাখতে হবে। এখন পপুলার সাইজ কত? এই ডায়ামিটার 5 মাইক্রোমিটার হতে পারে, 3.5 মাইক্রোমিটার হতে পারে, 1.8 মাইক্রোমিটার হতে পারে। কলামস আর প্যাকড ইউজিং হাই প্রেসার। যখন বানানো হয় তখন হাই প্রেসার দিয়ে বানানো হয় যেন তারা স্টেবল হয়, যেন স্টেবল হয়। মোস্ট ইউজার পারচেজ প্রিপ্যাকড কলাম। এটা তুমি নিজে বানাবে না, এটা কমার্শিয়ালি তুমি কিনে নিয়ে আসবে, অর্ডার দিবে, তারা তোমাকে বানিয়ে দেবে। এবং কি ধরনের ম্যাটেরিয়াল ইউজুয়ালি কলামের ভিতর ব্যবহার করা হয়? সবচেয়ে পপুলার হলো C18। C18 কলাম মানে কি? 18 কার্বন বিশিষ্ট একটা মলিকুল দিয়ে এই কলামটা বানানো হয়। মানুষ যখনই কোনো অ্যানালাইসিস করে প্রথমেই সে C18 কলাম দিয়ে কাজ করে। যদি ফেল করে তাহলে সে আস্তে আস্তে ভিন্ন ভিন্ন কলাম দিয়ে কাজ করে সে রেজাল্ট পাওয়ার চেষ্টা করে, তবে প্রথমেই সে C18 কলাম নিয়ে কাজ করবে। আরেকটা কি? The process of retention of the sample components, often called analysis, determined by the choice of the column packing and the selection of the mobile phase to push. আমরা এই রিটেনশনের কথাটা বলবো, রিটেনশনের কথাটা মাথায় রাখো, এটা আমরা পরে বলবো। আর যে ম্যাটেরিয়াল গুলো দিয়ে এই স্পেসি কলাম বানানো হয়, দেখো এটা লুক লাইক পাউডার, গ্রানিউলস, দেখতে সরি ফিজিক্যালি রাউন্ড টাইপের, আর আরো ভালো করে দেখলে এগুলো পোরাস। তাহলে যখন কলাম নিয়ে কথা বললাম দেন এইটুকু তোমাকে বলতে হবে। আরো যদি একটু বলতে চাও, দিস ইজ ওয়ান সর্ট অফ বিগ ফোকাস। সিলিকা বেস প্যাকিং যদি করো, দেখো এখানে এরকম কেমিক্যাল বন্ডিং দেওয়া থাকবে, হতে পারে প্লাস চার্জ, হতে পারে মাইনাস চার্জ, মলিকুল চার্জ অনুসারে এদের সঙ্গে বাইন্ড করবে। এটা একটা উদাহরণ। আর এই যে আমরা যে কথাগুলো বললাম, তোমার ক্রোমাটোগ্রাফি আমরা যে করেছি, রিভার্স ফেজ, আয়ন এক্সচেঞ্জ, সাইজ এক্সক্লুশন, এনি সর্ট অফ হতে পারে। কলাম নিয়ে আরেকটু কথা বলো, সেটা হলো দি কলাম প্যাকিং ইজ নন পোলার। যদি নন পোলার হয় তাহলে C18, C8, C3, ফিনাইল এগুলো সাধারণত ব্যবহৃত হয়। আবার মোস্ট পপুলার ক্ষেত্রে দেখা যায় যে ওভার 90% অফ দ্য ক্রোমাটোগ্রাফি হলো কি এই আরপিসি মোড। আরপিসিটা কি একটু দেখে নিয়ে তো। The technique can be non-polar, polar, ionizable এবং আয়নিক, যে কোনোটাই এর মধ্যে যে সুইটেবল হয়। যদি তুমি C18 ব্যবহার করো তাহলে এটা হলো নন পোলার, আর তাহলে তোমাকে সলভেন্টও ব্যবহার করতে হবে কি নন পোলার। কেন? কারণ তুমি যদি পোলার ব্যবহার করো তাহলে কি হবে? তাহলে কি হবে? এখানে কিন্তু যে ধরনের কলাম থাকে সে ধরো তোমার যদি না ভুল বললাম, নন পোলার হলে তুমি পোলার ব্যবহার করতে পারবে, আর যদি তোমার পোলার কলাম হয় তাহলে তোমাকে নন পোলার ব্যবহার করতে হবে। যদি পোলার কলামে তুমি পোলার সলভেন্ট দাও তাহলে কলাম ধুয়ে বেরিয়ে চলে যাবে, তাহলে এটাও মাথায় তোমাকে রাখতে হবে। ঠিক আছে, এখানে এইটুকু পড়ো কলাম সম্বন্ধে, আর কিছু পড়ার দরকার নেই। Okay? আর যেটা দেখবা এখানে এখানে আর বেশি পড়ার দরকার নেই। আচ্ছা, এখানে আর দরকার নেই। আবার চলে যাও উপরে। এখন আসো আমাদের ডিটেক্টরের কথায়। ডিটেক্টর আমরা বলেছি যে কোনো একটা ডিটেক্টর থাকতে পারে, ইউভি, আইআর, মাস। সো এটা নিয়ে আর কথা বলার কিছু নাই, তোমাদের প্রথম লেকচারের কথা মনে করিয়ে দিলাম। যদি ইউভি হয় তাহলে ওইটাও লিখে দিতে পারো, যদি ইউভি হয় তাহলে ইউভি এইভাবে ডিটেক্ট করে, যদি আইআর হয় আইআর এইভাবে ডিটেক্ট করে। ফাইনালি তোমার কম্পিউটারের কাছে চলে গেল ডাটা, আমরা সেই ডাটাটা নিয়ে এখন কথা বলবো। প্রথমেই চলে যাও ডেটা। আমরা এখন এই মুহূর্তে যাব হোয়াইট বোর্ডে। তুমি কম্পিউটারে সেফ এই জিনিসটা পাবে, মনে করো এখানে হলো টাইম আর এটা হলো এরিয়া। তুমি যখন মেশিনটা চালু করলে, চালু করার থেকে জিরো টাইম আগাচ্ছে, মনে করো এটা 10 মিনিট, তুমি 10 মিনিটে পিকটা পেলে।
তোমার একটা নির্দিষ্ট স্যাম্পল, মনে করো প্যারাসিটামল, নির্দিষ্ট কলাম, নির্দিষ্ট টাইম, নির্দিষ্ট টেম্পারেচার, নির্দিষ্ট ফ্লো রেট, নির্দিষ্ট প্রেসার, এগুলো যদি সব নির্দিষ্ট থাকে, পৃথিবীর যে কোনো স্পেসিতে করো না কেন, অ্যাজ ফর এক্সাম্পল যদি প্যারাসিটামলের কথা বলি, তাহলে এই কন্ডিশনে সে 10 মিনিটে এই পিক দেবে। ওকে, যদি প্রেসার বদলে যায়, টেম্পারেচার বদলে যায়, টাইম বদলে যায়, ফ্লো রেট বদলে যায়, সেই ক্ষেত্রে এটা ভ্যারি করবে। কিন্তু যদি প্রোডাক্টটা সেম, তোমার টেম্পারেচার, টাইম, প্রেসার, ফ্লো রেট এগুলো যদি এবং কলাম এগুলো যদি ফিক্স থাকে, তাহলে সেটা নির্দিষ্ট টাইমে কি দিবে, সে এই পিকটা দিবে। যে টাইমে এই পিকটা দেয়, আমরা সেই টাইমটাকে কি বলি, রিটেনশন টাইম। কি বলি, সেই টাইমটা হলো রিটেনশন টাইম। সো তোমার এই রিটেনশন টাইমই হলো অ্যাকচুয়ালি তোমার বলার ব্যাপার থাকবে যে ইয়েস 10 মিনিট আমি এই কলাম পেয়েছি, পিকটা পেয়েছি, দ্যাট মিন্স আমার এই প্রোডাক্টটা হলো কি, প্যারাসিটামল। তুমি এটা পেয়ে গেলা, তুমি বললা, এবং এটা কিভাবে বললা, তোমার সফটওয়্যারের মধ্যে তোমার সিস্টেমে বলা আছে, কারণ এগুলো সব জানা, সিস্টেমের মধ্যে বলা আছে যে এই প্রেসার, এই কলাম, এই টেম্পারেচারের মধ্যে থাকলে প্যারাসিটামল 10 মিনিটেই এই পিকটা দেবে, এটা তোমার বলা আছে। ঠিক আছে, এখানে নেট হওয়ার কথা না, দাঁড়াও, নেট পাওয়ার কথা না। আচ্ছা, ওকে, এখন আসো এই পিকের এরিয়ার ব্যাপারটা কি। এরিয়ার ব্যাপারটা হলো এই যে পিকের এইখান থেকে এই পর্যন্ত এর একটা এরিয়া মেজার তোমাকে মেশিন করে দেবে, মনে করো সেটা হলো 100 মিলিমিটার স্কয়ার। যদি তোমার যে ধরো বাজারে যে প্যারাসিটামলটা আছে, সেই প্যারাসিটামল 500 মিলিগ্রাম, যদি 500 মিলিগ্রামে ওই ট্যাবলেটে থাকে, তাহলে নির্দিষ্ট ওই 5 to 20 মাইক্রোলিটার ভলিউম দিলে তুমি এই পিক পাবে, এই এরিয়া পাবে। এখন যদি 500 জায়গায় 250 থাকে, তুমি এই এরিয়া ঠিকই পাবে, কিন্তু সরি, হাই পিক এটা ঠিকই পাবে, এরিয়া তোমার অর্ধেক হয়ে যাবে। আবার যদি বেশি দেওয়া থাকে, 1000 দেওয়া থাকে, তাহলে এরিয়া তোমার বেড়ে যাবে। তাহলে টাইম রিটেনশন ঠিক থাকলেই যে প্রোডাক্টের কোয়ালিটি ঠিক আছে, সেটা কিন্তু ঠিক না। তাহলে প্রোডাক্টের কোয়ালিটি মানে যে পরিমাণে থাকার কথা সেই পরিমাণ আছে কিনা, সেটা ডিপেন্ড করবে কার উপর, এই এরিয়ার উপর। তুমি যদি রাইট দাও, তাহলে হয়তো 100 স্কয়ার মিলিমিটার পাবে এরিয়া, তুমি যদি অর্ধেক দাও 50 স্কয়ার মিলিমিটার, তুমি যদি 1000 দাও তাহলে পাবে 200 স্কয়ার মিলিমিটার। স্যার, তাহলে হ্যাঁ, ওইখানে যে একটা মানে প্রোডাক্ট আমি কতটুকু নিব, মানে 5 to 10 মাইক্রোলিটার, যদি ওইটাতে কম বেশি হয় তাহলে কি স্যার কোনো রেজাল্ট আমাকে দিবে না? দিবে, বা এরকম? রেজাল্ট দিবে। এই যে রেজাল্ট তোমার এই পিক ঠিকই দিবে, হাইট ঠিকই দিবে, শুধু এরিয়া কম বেশি দিবে, এরিয়া কম বেশি দিবে। এখন তুমি তুমি তো পুরো 500 মিলিগ্রাম ট্যাবলেট নাও নাই, তুমি ধরো 2 মাইক্রোলিটার নিচ্ছ না 500 মিলিগ্রামকে সলিউশন বানিয়ে, and তুমি 2 মাইক্রোলিটার সরি 2 মিলিগ্রামের জন্য পিক পেয়েছো এতটা, তাহলে 500 মিলিগ্রামের জন্য কত পিক হবে সেটা তুমি ক্যালকুলেশন করে বের করে নেবে। ঠিক আছে, জি স্যার। তাহলে অ্যাকচুয়ালি তোমার রিটেনশন টাইম দেখে তুমি বলবা যে হ্যাঁ প্রোডাক্ট প্যারাসিটামল, আর এরিয়া দেখে বলবা ইয়েস আমার কনসেন্ট্রেশন, আমার যে ডিজায়ার্ড সেটা আছে। তাহলে এইভাবে তুমি একটা স্প্রেডশিট করার পর শুধু একটা পাতা তোমার কাছে আসবে, এই একটা পাতা, এবং এই পাতা দেখে তুমি সিদ্ধান্ত নিবা যে হ্যাঁ আমি নাপা কিনেছি, সেই নাপা প্যারাসিটামলে 500 মিলিগ্রাম বলা আছে, 500 মিলিগ্রাম এখানে আছে, অতএব প্রোডাক্ট ওকে, তুমি সিল মেরে দিবা, প্রোডাক্ট বাজারে চলে যাবে, শুধু এই একটা পেজের উপরে বেস করে। তাহলে এই পেজটা কে তৈরি করে দিল, এই স্পেসি মেশিন। এবং এই স্পেসি মেশিন দ্বারা এটাই এতটাই ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল ইন্ডাস্ট্রি এতটাই পপুলার এবং এতটাই অথেন্টিক যে তোমাকে সে রাইটলি কোয়ালিটি এবং প্রোডাক্টের আইডেন্টিফিকেশন দুটোকেই কনফার্ম করে দিচ্ছে। এবং এইভাবে আমি এই স্ক্রিপ্ট ব্যবহার করে প্রোডাক্ট অ্যানালাইসিস করতে পারি। হ্যাঁ বলো। স্যার, দেখা যায় যে অনেকগুলো মলিকিউল থাকে, দে হ্যাভ দেয়ার হাফ লাইফ টাইম, অর যেগুলো থাকে যেগুলো রেডিও অ্যাক্টিভ থাকে। তো তো ইন দ্যাট কেস স্যার, এখানে কি আমরা
ঠিক জি আছে? স্যার। আর যদি তুমি আরো ইনভেস্টিগেশন করো তাহলে ঘন্টা দেড়েক ধরে চালাও যে কত মিনিটে পিক আসলো, ওটা তো তোমার সিস্টেমে বলাই আছে যে 50 জি স্যার। মিনিটে যে পিকটা আসছে এটা হলো অন্য একটা কেমিক্যাল, সেই কেমিক্যালের কথা বলে দিবে যে এই কেমিক্যালসটা এখানে আছে নোন হলে পরে, ঠিক আছে? জি স্যার। তাহলে তুমি এইভাবে একটা স্পেসি মেশিনকে ব্যবহার করে প্রোডাক্টকে স্যার সেপারেট করতে পারো। আবার ধরো স্যার হ্যাঁ বলো। স্যার আমরা একটা প্রোডাক্ট বানালাম, তার কোয়ালিটি কন্ট্রোল ঠিক আছে কিনা ঠিক দেখলাম, কিন্তু স্যার এক্সপায়ারি ডেটের বেলায় আমরা কি করব স্যার? এক্সপায়ারি ডেটের বেলা আসলে এক্সপায়ারি ডেটটা কি কারণে হয় বলো তো? তোমার স্যার ধরো প্রোডাক্টের পাউডারের হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর ওর কোয়ালিটিটা আস্তে আস্তে ইয়া হতে থাকে। অ্যাকচুয়ালি কোয়ালিটি কি ফার্মাসিউটিক্যালে যেটা করা হয় তোমার 500 মিলিগ্রাম থাকার কথা, হ্যাঁ? তোমাকে করা হলো কি ঠিক আছে 10% এদিক ওদিক প্লাস মাইনাস 10%, দ্যাট মিন্স এর 10% কত 490 অথবা হাইয়েস্ট 510, তাই না? ধরো জি স্যার। তুমি তোমার বলা আছে 2 বছর এই প্রোডাক্ট, তোমার 2 বছরের শেষ দিন পর্যন্ত 490 থাকতে হবে, অথবা 2 বছরের শেষ দিন পর্যন্ত তুমি যদি বেশিও দাও 510 এর মধ্যেই থাকতে হবে। এর নিচে চলে গেলেই তখন তোমার প্রোডাক্টটার ব্যাপারে পানিশমেন্ট আসতে পারে। তোমার কোশ্চেন কি এটাই ছিল? না স্যার, আমার কোশ্চেন ছিল যে আমি কিভাবে নির্ধারণ করব যে আচ্ছা 2 বছরই ওইটাই, থাকবে। আচ্ছা 2 বছর এটাই। তুমি প্রোডাক্টটা বাজারে ছাড়ার আগে প্রোডাক্ট ডেভেলপমেন্ট বলে একটা সাইট আছে ফার্মাসিউটিক্যালে, তারা 2 বছর এটাকে কি করবে বিভিন্ন টেম্পারেচারে 37, 40, 50 ওষুধ বানিয়ে রেখে দেবে। আর তারা কি করবে প্রতি 1 মাস অন্তর অন্তর টেস্ট করে দেখবে। 37 2 বছর ধরে টেস্ট করলো, ওকে প্রোডাক্টের সমস্যা নাই। 40 ডিগ্রিতে 2 বছর না 1.5 বছর টিকলো। 50 ডিগ্রিতে না 1 বছরের বেশি না। তখন তারা গায়ে লিখে দিবে 37 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা যদি এই ওষুধটাকে 2 বছর রাখি তাহলে আমার প্রোডাক্টের এক্সপায়ারি ডেট 2 ইয়ার্স। তাহলে তো স্যার। স্যার একটা প্রোডাক্টের এক্সপায়ারি ডেট যতদিন আছে ততদিন ওই প্রোডাক্টটা আসলে এক্স্যাক্টলি সার্চ কাজ করে করতে দেখা হবে। উচিত। জি জি দেখা আসলে হয়, দেখা হয় বলেই তো তারা এটা ডিক্লেয়ার করে। যখন নতুন প্রোডাক্ট আসে তখন ইউজুয়ালি 1 বছর দেয়, 1 বছর দেয়, তারপরে এর মধ্যে তারা কাজও করতে থাকে, সাপোর্টিং ডাটা দিতে থাকে এবং তখন বলতে থাকে যে হ্যাঁ এই ওষুধটাকে 1-2 বছর পর্যন্ত নেওয়া যায়। অনেক সময় দেখবো 2 বছর 3 বছর 4 বছর পর্যন্ত নেওয়া যায়। কি করে এই ফার্মাসিউটিক্যাল কোম্পানি বা কেমিক্যাল কোম্পানি তারা কাজ করতে থাকে, তারা তাদের যে হট চেম্বার আছে মানে তাদের যে এই প্রোডাক্ট ডেভেলপমেন্টের চেম্বার, সেখানে টেম্পারেচার এবং হিউমিডিটি দুইটাকেই তারা করে কন্ট্রোল করে দেয়। 37 ওষুধ রাখে, 40 রাখে, 50 রাখে, তারপরে তারা সেগুলো নিয়ে কাজ করতে থাকে। এরপরে তখন দেখে যে না 37 ডিগ্রিতে রাখলে পরে আমি 2 বছর রাখতে পারি, দেন সে আবেদন করে যে আমি ওষুধটা বাজারে আনতে চাই, আমার এই ওষুধটার শেলফ লাইফ 2 বছর, এক্সপায়ারি 2 বছর পর্যন্ত থাকবে, আমাকে অনুমতি দেন। তখন সে সাপোর্টিং ডাটা সঙ্গে দেয়, কি দেয় এই স্পেসের ডাটা এই সঙ্গে এগুলো জমা দেয়, দিলে পরে তখন আমাদের ড্রাগ অথরিটি বলে হ্যাঁ তোমাকে এটা অনুমতি দেওয়া গেল, তোমার 2 বছর শেলফ লাইফ এবং প্রাইসটাও তোমার ওখান থেকে ডিটারমাইন করে। স্যার এখানে আমার একটা কথা ছিল, হুম। স্যার এই যে অনুমতিটা দিল এখন যারা পাইলো বা যারা দিল তারা কি স্যার ওটা আবার দেখে পরীক্ষা করে কি কখনো দেখে যে এইটা আসলে আবার ওরা পরীক্ষা হ্যাঁ করছে এটা কিনা? আমাদের ড্রাগসে তোমার ইন্সপেক্টর আছে, ড্রাগ ইন্সপেক্টর আছে, তারা বিভিন্ন জায়গা থেকে আজে বাজে দোকান, খুব ভালো দোকান বা রাস্তার পাড়ের পচা দোকান, ওইসব জায়গাগুলো থেকে তারা প্রতি মাসেই মানে প্রতি ডেইলি তাদের কাছ থেকে স্যাম্পল কালেক্ট করে এবং তারা প্রতিনিয়ত কাজ করতে থাকে। এখন ধরো যে কোন একটা কোম্পানির এক্স কোম্পানির প্যারাসিটামলে তারা কি পেলো পরিমাণ কম পেলো, তখন তারা চিঠি দেবে যে আমাদের এই ওষুধ কম আছে, তাহলে উপায় কি? তখন কোম্পানিকে আদেশ করবে যে রিটেনশন স্যাম্পল রাখতে হয়, প্রত্যেক ব্যাচ থেকে তারা ওষুধ 200টা করে ধরে রাখে। কয় বছরের জন্য রাখবা? মিনিমাম 10 বছরের জন্য এই ওষুধটা ধরে রাখতে হবে, 10 বছর। যখনই ফিল্ড থেকে স্যাম্পল নিয়ে টেস্ট করে তোমাকে চ্যালেঞ্জ করবে তখন কোম্পানি তোমার রেখে দেওয়া স্যাম্পল নিয়ে যাবে আবার অথরিটির কাছে, নিয়ে যে তারা এবং যৌথভাবে টেস্ট করে দেখবে যে তাদের এই কোয়ালিটিটা আসলেই ফল করেছে কিনা। যদি ফল করে তাহলে আবার নিয়ম আছে, টিভিতে বিজ্ঞাপন দিতে হবে, রেডিওতে বিজ্ঞাপন দিতে হবে, মার্কেট থেকে প্রোডাক্টটা উইথড্র করতে হবে। আর এই টেস্ট গুলো কারা করে? এটা ড্রাগ, এই যে আমাদের ড্রাগ অথরিটি আছে না,
ড্রাগ অথরিটি তো ঠিক আছে স্যার, মানে হচ্ছে ওনাদের কোয়ালিফিকেশনটা আর কি জানতে ও চাচ্ছি। তারা ফার্মাসিস্ট, বায়োকেমিস্ট, কেমিস্ট, এরা মাইক্রোবায়োলজিস্ট সব লেভেল থেকে। মানে স্যার আমরা বায়োকেমিস্ট্রি কি কাজটা হ্যাঁ করতে হ্যাঁ পারবো? হ্যাঁ করতে পারে, বাট এখানে সম্পূর্ণ স্যার সার্কুলার তো খুব লেটে হয়, আর হলে পরে তো বাংলাদেশ বুঝহয় আসলে কত লেভেল থেকে সেখানে। ড্রাগসে তো ড্রাগ ইন্সপেক্টর বলে আর কি, বেসিক্যালি করাপশনের একটা সুন্দর জায়গা। তুমি ধরো একটা করে টেস্ট করবা, বিভিন্ন রেজাল্ট দেখাবা, ঘুষ খেতে পারবা। জি স্যার, করাপশন করে ঢুকবে আর করাপশনই করবে, এটাই দেন তুমি করাপশন মাস্টার হয়ে যাবে। স্যার। এই জন্যই তো কোনো ওষুধ কাজ করে না, 500 mg লেখা আছে কিন্তু থাকে 250 mg দেওয়া যায়, পরে তবে- রেজিস্ট্যান্স। না, তবে এটা ঠিক যে পপুলার ওষুধগুলো, পপুলার ফার্মাসিউটিক্যাল, পপুলার মানে পপুলার না, যে যেগুলো উপরের দিকে বলো, বেক্সেমকো স্কোয়ার ধরো, এগুলো যেগুলো নাম করা, এদের ওষুধে সাধারণত ঝামেলা হয় না। তবে ওই যেগুলো আন্ডার মানে পেরিফেরাল বা বিভিন্ন জেলাতে হয়েছে, ছোট ছোট ফার্মাসিউটিক্যাল, এরা 2 নম্বরই অবশ্যই পায়। স্যার, স্যার মেডিসিনের ইয়াটা তো জিনিস স্যার আছে স্যার, হচ্ছে ডক্টর ফার্মাকোপিয়ার স্যাম্পল উপর যে ডিপেন্ড করে। হ্যাঁ কোনটা? স্যার ফার্মাকোপিয়ার উপর কোন ফার্মাকোপিয়াটা ফলো করে আমি মেডিসিনটা বানাচ্ছি স্যার, বিপি, এটাই তো। বিপি, ইউএসপি, ইউজুয়ালি এই দুইটা থেকেই করা হয়। জি স্যার। ইউএসপি আর একটা হলো ইপি, ইউরোপিয়ান ফার্মাকোপিয়া, ইন্ডিয়ান ফার্মাকোপিয়াও আছে, তবে এটা ইন্ডিয়া ফলো করে, বাট আমাদের দেশ ইউজুয়ালি বিপি, ইউএসপি। ইপি সাধারণত কম, এই দুইটাই বেশি ব্যবহার করে। মানে আসলে ব্যাপার হলো তোমার বিপি এবং ইউএসপি টা বাইবেলের মতো, তো মানে একেবারে পুঙ্খানুপুঙ্খানে প্রসিডিউর কিভাবে কি করবা সবই বলা থাকে, ফলে ইজি। এবং ওরা তো অনেক বেশি স্ট্রিক্ট, ফলে ওদের কাজকর্ম করতে গিয়ে যখন তুমি ওষুধ বানাবা, দেখা গেল যে সেই প্রোডাক্টের ডিউরেশন মোটামুটি ভালো থাকে। এবং অন্যান্য গুলো ফলো করলে সাধারণত তুমি ওষুধের শেলফ লাইফ অত ভালো পাবে না, হয়তো 2 বছর দিতে পারবে না, 1 বছর 6 মাস কি উৎপাদন করে মার্কেটিং করতে করতে তো 6 মাস চলে যায়। তাহলে 6 মাস পরে যদি তুমি বাজার থেকে উজ্জ্ব করতে হয়, তাহলে তো তোমার লস হয়ে গেল। এক্ষেত্রে বিপি, ইউএসপি বেস্ট। স্যার একটা কথা স্যার, ওই যে আমার একটা ফ্রেন্ড স্যার ফার্মাসিউটিক্যাল আছে, ও বলতেছে যে আমাদের নাফা স্যার 500 mg দেখায় কিন্তু ওখানে 375 থাকে। এটা কি আসলে স্যার মানে কত টাকা সত্য স্যার? না, এটা ঠিক না, কারণ ওষুধের গাইডলাইন আছে। তোমার যদি 500 মিলিগ্রাম হয়, HPLC তে হাইয়েস্ট তুমি 10%, ধরো 10% এদিক ওদিক করতে পারবে হাইয়েস্ট। তাহলে 10% কত হয়? এখান থেকে যদি 50 450, লোয়েস্ট তুমি 450 আসতে পারবে। আর হাইয়ে যদি বেশি দাও, অনেক কোম্পানি কি করে, যেমন ধরো অনেক কোম্পানি মনে করে যে ঠিক আছে আমি একটু বেশি দিয়ে দেই, এই ড্রাগসের লোকরা ঝামেলা করে, 2 বছর পরে যদি টেস্ট করে 500 450 না পায়, এই জন্য ওরা করে কিছু ওভারেজ বলে, ঠিক আছে 500-র জায়গায় আমি 550 দিয়ে দিলাম, এটা অনুমোদিত, অসুবিধা নাই। তাহলে 2 বছর যেতে যেতে মানে তোমার ডিগ্রেড করতে করতে 450 ঠিক হয়ে যাবে। তুমি এর বাইরে যেতে পারবে না, এর বাইরে গেলে সেটা তোমার বলো। স্যার তাহলে যে মেডিসিন তৈরি করার ক্ষেত্রে তো শুধু তো প্যারাসিটামল পাউডার বা প্যারাসিটামল না, আরো তো কিছু ফ্লেভারিং এজেন্ট বা হচ্ছে তার মেলা কিছু অ্যাড করে স্যার, সেক্ষেত্রে তো স্যার ইয়া অ্যাড বেশি হয়ে যাওয়ার কথা, ওয়েট বেশি হয়ে যাওয়ার কথা, সেক্ষেত্রে তোমার স্যার তো এখানে আছে 500 মিলিগ্রাম শুধু প্যারাসিটামল, শুধু ট্যাবলেটের ওজন আছে হয়তো 1 গ্রাম। এটা তো তোমার শুধু 500 মিলিগ্রাম মানে স্ট্রেংথ অফ দ্য কার প্যারাসিটামল, কিন্তু এর মধ্যে তোমার সুগার আছে, তারপরে অন্যান্য এডিটিভ ম্যাটেরিয়াল আছে যেটা দিয়ে তোমার ট্যাবলেটটা ধরে রাখে, তারপরে তোমার ধরো আরো যেন কি কি থাকে, আঠা জাতীয় কিছু থাকে, গাম জাতীয় কিছু থাকে, সব মিলিয়ে ওজন তো তোমার দেখা গেল যে এটা হয়ে যায় প্রায় 1000 মিলিগ্রামের মতো, বুঝছো, বা 1200 মিলিগ্রামের মতো। অর্থাৎ তোমার মূলত ব্যাপার হলো এই ট্যাবলেটের টোটাল ওয়েট মুখ্য না, এই ওয়েটটার মধ্যে ডেফিনেটলি তোমাকে 500 মিলিগ্রাম প্যারাসিটামলটা কতটুকু আছে সেটুকু আসলে বোঝায়। হ্যাঁ, ওটা ধরো প্যারাসিটামল কতটুকু আছে সেটা বোঝায়। জি স্যার, 500 mg প্যারাসিটামল আছে, আর কি আছে ওটা দেখার বিষয়। এক্সিপিয়েন্ট তো আসলে তোমার খুব একটা, ওগুলো তো নালিফাইড ম্যাটার, জাস্ট প্যারাসিটামলকে ট্যাবলেট ফর্মে ধরে রাখার জন্য যা যা লাগে তাই দেয় আর কি, বুঝছো। তো ইউজুয়ালি একটা কোম্পানি প্রথমে চায় যে ক্যাপসুল হয়ে গেলে বেস্ট, প্রথমেই একটা নতুন ম্যাটেরিয়াল যখন আসে তারা চায় ক্যাপসুল করে ফেলতে, কারণ কি শুধু সেলের ভিতরে নির্দিষ্ট 500 মিলিগ্রাম ঢুকিয়ে দিবা। যখন তারা এখানে ফেল করে তখন তারা ট্যাবলেটে যায়।
তখন ট্যাবলেটে যায়, বুঝছো? কারণ ক্যাপসুলটা ইজি এবং তাড়াতাড়ি করে ফেলা যায়। কিন্তু যখন দেখা যায় না এখানে ফ্লো ঠিক মতো হয় না, 500 মিলিগ্রাম ক্যাপসুলের করা যে যায়। বাইরের যে আবরণটা স্যার, এটা কি আমাদের জন্য কোনো ক্ষতিকর কোনো কিছু হতে পারে? কিসের এটা? জি স্যার, বাইরের যে আবরণটা স্যার, জি স্যার, এটা এটা তো জেলাটিন। এটা জেলাটিন হাড় থেকে বানানো হয়, হাড়। আমাদের যে হাড়, আমাদের হাড় তো না, যে গরু ছাগল পৃথিবীতে যত হাড় আছে, সেই হাড়গুলোকে গলিয়ে জেলাটিন থেকে এটা বানানো হয়, তো ক্ষতিকারক না। এটা আমি দেখেছি জাপানে এই জেলাটিনের পাওয়া যায়। জেলাটিন বাজারে এরকম বক্স আকারে পাওয়া যায়, তুমি কেটে কেটে ওরা তরকারির মধ্যে দেয়। এটা ক্যালোরি জিরো, ফলে এগুলো খেলে তোমার শক্তি হবে না, কিন্তু পেট ভরে যাবে। যেমন একটা দেখাই, জেলাটিন, এডিবল জেলাটিন। আমাদেরও তো স্যার ফালুদার ভেতরে ওই যে জেলও ইউজ করে স্যার। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে, ভালো বলেছো। তবে এটা ওই বাংলাদেশে এখনো আসে নাই। স্যার জাপানরা ক্যালোরি জিরো অথচ ওটা খায়, এটা আসলে পেট ভরে, এটা কেন? কারণ দেখো, বাল্ক মেটেরিয়াল, তোমার পেটের ভিতরে তুমি সলিড জিনিস ঢুকিয়ে দিলা, তো তোমার পেটটা ভরে গেল না। কিন্তু স্যার ক্যালোরি এটার উপকারিতা উপকারিতা কি হলো স্যার? যে হ্যাঁ, পেট ভরলো, ক্যালোরি কম পেলাম, তাহলে তোমার খাওয়ার চাহিদা নাই, কিন্তু তুমি বেশি শক্তিও গেইন করলা না। মানে এটাই হলো মূল কথা। এই যে এডিবল, এডিবল তো এরকম না, এডিবল, এটা এডিবল জেলাটিন, কিন্তু বাজারে এইভাবে পাওয়া যায় না। বাজারে তোমার বাজারে যেটা পাওয়া যায় সেটাও না, এটা তো এইভাবে পাওয়া যায় না। একদম বাজারে দেখবে তোমার ইসের মতো পলিথিন দিয়ে প্যাক করে, দামও সস্তা, খুব খুব সস্তা। জাস্ট তুমি কেটে সবজিতে দিয়ে দাও, তরকারিতে দিয়ে দাও, ওটা শুদ্ধ খেয়ে ফেলো। যে এরকম কালারটা সাদা থাকে, জাস্ট এরকম করে কেটে তুমি দিয়ে দাও, এবং গলেও যায় না, বুঝছো, ওইভাবেই থাকে। ফলে তুমি যখন খাবে পেট ভরে গেল, বাট এনার্জি তত ঢুকলো না। এটাই হলো উপকারিতা। হ্যাঁ বলো। বাজারে বর্তমান সময়ে বডির এনার্জি সাপ্লাইয়ের জন্য মানে অনেক ধরনের ওই ইয়া পাওয়া যায়, মানে ট্যাবলেট ঠিক না, ওই টাইপের ছোট জিনিস খেলেই দেখা গেছে যে সারাদিনের এনার্জি দিবে, এই জিনিসগুলো কি স্যার? এখন ওই যে বাচ্চাদের স্কুলে একটা দেয়, দেখবা হাই প্রোটিন এনার, হাই প্রোটিন ডায়েট। এখন তুমি যেটা কথা বললে, স্পেসিফিক্যালি বললে দেখে বলা যেত, আন্দাজ। এখন যেমন ধরো, তুমি প্রাইমারি স্কুলে এখন দেখেছো কিনা জানি না, খুব ভারী তোমার বিস্কিট দেওয়া হয়, সেখানে হাই প্রোটিন জি থাকে, স্যার, দেখছি স্যার। বুঝছো, এবং খুব শক্ত থাকে। তুমি একটা বিস্কিট খেলে দেখবে যে বেশ 2-3 ঘন্টা পার করে দিতে পারতেছে। খেতে খুব বিস্বাদ, তাই না? খুব বেশি ভালো না, কিন্তু খুব ভারী, এবং এখানে প্রোটিনটা রিচ থাকে বেশি, এবং এটাকে কিটো ডায়েট বলে, বুঝছো? কিটো ডায়েট, প্রোটিন বাড়িয়ে দিলে, কার্বোহাইড্রেট কমিয়ে দিলে, দেন তখন ক্ষুধার চাহিদা তখন। এখন আমাদের এইটুকুর মধ্যে দিয়ে তোমার এই স্পেসিটা শেষ। তাহলে এই স্পেসে যদি আমরা কোশ্চেন করি, মেবি একটা কোশ্চেন হয় ইউজুয়ালি, যে ডিসকাস 5 মেজর পার্টস অফ দ্য এসপিএলসি মেশিন, মানে তুমি পুঙ্খানুপুঙ্খানুভাবে বর্ণনা করবা, এন্ড তুমি যেটা হলো ফাইনালি ডাটা অ্যানালাইসিস। ডাটা অ্যানালাইসিসটা করে তুমি একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং এক্সপ্লেইন করো, যে তুমি একটা মলিকুলকে কিভাবে তার পিউরিটি চেক এবং ডিটেকশনে আইএসপিএলসি কে ব্যবহার করতে পারো। এইটাই স্যার আপনি কি তাহলে বোঝাতে যাচ্ছেন যে ওই পিক আর এরিয়াটা আমরা ইয়া করব? ডেফিনেটলি পিক এরিয়া, ডাটা অ্যানালাইসিস এবং 5 কম্পোনেন্টস এর এক্সপ্লেনেশন, এগুলো জি স্যার। যে কোনো টেস্টেই বা যে কোনো টেকনিকেই ডাটা অ্যানালিসিস এর ব্যাপারটা মাথায় রাখবা। ডাটা অ্যানালিসিসটা কিভাবে করতে হয়। কারণ স্যার কাজটা তো মেশিনই করবে, এখন আমার যে ডাটা দেখতে না পারি তাহলে তো স্যার হবে এক্স্যাক্টলি, তুমি ডাটা দেখে যদি বলতে না পারো, তাহলে জি স্যার। কিন্তু কাজ হলো না। মেশিনের কাজ স্যার একটু ভুলে গেলেও সমস্যা নাই। আলটিমেটলি তোমার ডাটা অ্যানালিসিসটা করা, এটাই বলতে হবে বেসিক্যালি। 11 জেলের একটা প্রসেস বলো, ওয়েস্টার্ন জেল বলো, যে কোনোটাই বলো, সেখানে তোমার ডাটা অ্যানালিসিস গুরুত্বপূর্ণ। আর কোনো কথা আছে এখানে? না স্যার। তাহলে আমরা এর মধ্যে দিয়ে শেষ করে ফেললাম আমাদের 213। তোমরা একটু ভালো করে পড়ো, সিরিয়াস থেকো। 5 তারিখে পরীক্ষা না এটা? স্যার 1 তারিখে মেবি। ও, 1 তারিখে পরীক্ষা। তো 1 আমি তো তারিখে স্যার, 1 তারিখে। তোমাদের একটা ধারণা দিয়ে দিলাম যে হাউ হোয়াট শুড বি দ্য কোশ্চেনস, আইডিয়া গুলো কিরকম। তো এগুলো একটু ভালো করে পড়ো,
ঠিক আছে? ইউজুয়ালি আমি এইসব আইডিয়া দিই না, কারণ তোমাদের যে অবস্থা সেই কারণে আইডিয়াটা আমি দিলাম। স্যার আমাদের স্যার খুবই করুণ অবস্থা, তার ভিতরে স্যার রোজার দিন তো স্যার এখন দেখি তোমরা কেমন করতে পারো। কষ্ট করা লাগে অনেক। এখন তোমরা শেয়ার করে আলোচনা করে নিজেরা বেশি বেশি লিখে ফ্যান্টাস্টিক্যালি লিখে তোমরা প্রস্তুতি নাও। ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে আজকের মধ্যে দিয়ে আমাদের ক্লাসটা শেষ। ঠিক আছে, ঠিক আছে স্যার। ওকে, বাই বাই। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমার কিছু কথা ছিল স্যার, আমি কল দিব না স্যার, এখানে থাকবো স্যার। হ্যাঁ, কি কোনটা বুঝি নাই। স্যার